13,000 টাকা ছিল, ওই 13,000 টাকা আমি ওর কাছে দিছি 12,000। 12,000, কিন্তু আপনি তো জিডির কাগজে উল্লেখ করছেন 13,000 টাকা। ওইটা মনে হয় ভুলে আমি বলে ফেলছিলাম, বাংলা আমার একটু পেশ কম হয় তো। তাদের কাছে আরটিভি চ্যানেল গেছে, প্রত্যেকজন আপুকে পজিটিভ রিভিউ দিছে, সবকটা এডিট করা কাটা নিউজ দিচ্ছে। আমাকে টাকা দিয়া বরঞ্চ আরো বেশি দিছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে 10,000 টাকা দিছে। জাতীয় পঙ্গু হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুমি আক্তার। প্রতিদিনের সরকারি ডিউটি শেষ হলেও সুমি আক্তারের দায়িত্ব সেখানেই শেষ হয় না। অফিস সময়ের পর শুরু হয় তার আরেকটি নিঃশব্দ অধ্যায়, পরিচয়হীন, অসহায় ও পথের মানুষদের জন্য নিঃস্বার্থ সেবা। কারো ওষুধের প্রয়োজন হলে নিজ খরচে কিনে দেন, কেউ দিনের পর দিন না খেয়ে থাকলে খাবারের ব্যবস্থা করেন। বাবা মাইসে দেয় সুমি আপু সহযোগিতা করছে, আর ওই মাইসের তো নেই চাইছে নিয়ে, আর সুমি আপু হে দিচ্ছে বেশি। হে একখানের তো বাবা কুম্বর্তন দিছে আমি জানি না, একখানের তো দিছে 20,000 পাওয়া গিয়া, আর একখানের তো দিছে 6,000 পাওয়া গিয়া, আর একখানের তো দিছে 1,000। না, আমার হাতে দিচ্ছে। হয় আমি খরচ করছি, আর এই দিয়ে কেনা লাগছে বাবা 30,000 টাকা। হ্যাঁ আমি জানি, অনেক টাকা পয়সা দিচ্ছে, অনেক নেয়। আমার আমার টাকা পয়সা সমস্যা তো রাজমিস্ত্রি খাতাম। আমরা এখানে আসার পরে 5 জনের টাকা পয়সা দিছে, এই যে এরেকে দিছে, ওই যে অরেক দিছে, ওখানে ছিল, ওই যে ওই বেটে ছিল, চলে গেছে। আপা অনেক ভালো, অনেক এক সাহায্য করছে। হ্যাঁ আপনি নিজে দিতে দেখছেন? হ্যাঁ দেখছি, আমরা এই যে এরেক টাকা দিতে দেখছি, ওই যে অরেক টাকা দিতে দেখছি, নিজে হাতে হাতে টাকা দিয়ে ছবি উঠাইছে, টাকা দিয়ে ছবি এরকম উঠাইছে। আমরা শুনছি যে টাকা দেয়া ছবি দিয়ে ছবি উঠানোর পরে টাকা আবার রিটার্ন নিয়ে নিছে। না না না, এটা না, আমার দেয়, আমার এগো দিছে, এই যে ইনজেকশন দিছে, আমার 5টা মেরুপেনিয়াম ইনজেকশন দিছে, 1 টাকাও লাই না। আমাকে টাকা দিয়া বরঞ্চ আরো বেশি দিছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে 10,000 টাকা দিছে। টাকাটা দিল এটা কেন দিল, আপনি চাইছেন না সে নিজে? না, হ্যাঁ নিজের থেকে দিছে। আমরা অসহায় দেখেনি তো, আমার আটা তো দেখছেনি, আমি কত কষ্ট করে আমার ছেলেটা নিয়ে আইছি। হ্যাঁ উনার সাইদা আমারে দিছে, আমারে জিগাইছে ওদিকে নিয়ে, তুমি কি অনেক কষ্টে আছো? আমি হ্যাঁ পা কষ্টে আছি। পরে আমি কাঁদছি দেখে হ্যাঁ আমারে 10,000 টাকা দিছে। হ্যাঁ দেখাইছে 8,000 দিছে, আমার 10,000। কারণ এটা কি আমরা খাইয়া মিশা কথা কমুম? তো মিশা কথা করার দরকার নাই, কও দেখো। কোনো রোগীকে দেখভালের কেউ না থাকলে তিনি হয়ে ওঠেন শেষ ভরসা। নিয়মিত খোঁজখবর রাখা, মানসিক শক্তি যোগান, পাশে বসে কথা বলা, সবকিছুই করেন নীরবে, কোনো প্রত্যাশা ছাড়াই। আসলে আমার যখন প্রথম অপারেশন করাইছি, দ্বিতীয় অপারেশনের সময় আমাদের হিমশিম খেয়ে গেছি, কারণ আমার তো বাপ নাই। আমি, আমার ছোট ভাই, আমার আম্মু, আমার 3 জন। আমি ঘরে আর কি ঘর বারোটা চালাইতাম। পরে ওখানে অনেকজনের শুনছি যে সুমি আপা নামে একজন আছে, সবাই সাহায্য করে। পরে আমরা ওনাদের সাহায্য চাইছি, আলহামদুলিল্লাহ আমরা সাহায্য পাইছি। ওনার সাহায্যের কারণে আমরা আর কি অপারেশনটা করতে পারছি। সে আমার আরো একবার টাকা দিচ্ছে, আমি ওষুধ পানি কিনতে পারি না, ওর চিকিৎসা চালাইতে পারি না। সে শূন্য আমার টাকা দিচ্ছে, আমি ওষুধ কিনছি, কিনে এই অপারেশনটা করছি। করার পরে দ্বিতীয়বার সে কইছে যে না আবার আসেন, ফিরে যে অপারেশনের দায়িত্ব আমি নেব। আমি এই ভরসায় আসছি। আমার রুগীর হচ্ছে সিমেন্ট ঢালাই ইনফেকশন হয়েছিল, 1.5 বছর আগে অপারেশন করছি রাজশাহী মেডিকেলে। ভুল হওয়ার কারণে সে মানে ইনফেকশনে ভুগছিল। এখানে এসে এই সুমি আপার মাধ্যমে সে ডাক্তারদের বলে সুমি আপা আমাদের অনেক সহযোগিতা করছে, আর সিমেন্ট ঢালাইয়ের পুরো খরচাটা সুমি আপা আমাদের দিছে। দিয়ে আজকে আমার সুমি আপা বর্তমান 10,000 টাকা দিছে, আর একটা অপারেশন হবে হিপ জয়েন্ট, ওটার পুরোটাই টাকা সুমি আপা আমাদের সাহায্য করতে চাইছে। যেখানে অনেকের বিশ্বাস সরকারি হাসপাতালে মানবিক সেবা পাওয়া দুর্লভ, সেখানে সুমি আক্তারের মতো একজন নার্স নতুন করে আশার আলো জ্বালিয়েছেন। শুধু রোগী নয়, সাধারণ মানুষের মাঝেও তিনি ফিরিয়ে দিচ্ছেন সরকারি স্বাস্থ্যসেবার প্রতি হারিয়ে যাওয়া আস্থা। সহকর্মীদের ভাষ্য, সুমি আক্তারের এই নিঃস্বার্থ মনোভাব তাদের অনুপ্রাণিত করে। আর রোগীদের কাছে তিনি শুধু একজন নার্স নন, বরং দুঃসময়ে পাওয়া এক আলো। বরং আরো গরিব দুস্থ রোগীরা আপুর কাছে আসে, আপু যথেষ্ট পরিমাণ তার সাধ্যমতো সে চেষ্টা করে সাহায্য সহযোগিতা করার।
আর ওই যে মহিলা ভদ্র মহিলা আপুর নামে রিপোর্টটা করছে এটা সম্পূর্ণ বানোয়াট। আমার জানা মতে আপু এসব কোনো কাজের সাথে সে লিপ্ত না। ওই যে আপু ফেসবুকে যে লাইভগুলো করছে ওখান থেকে দেখে দেখে সে আসছে, সে আসলে মেন্টালিটি নিয়ে আসছে আপুর একটা ক্ষতি করবে। এই মেন্টালিটি নিয়ে এসে আগের ভিডিওগুলো আপু দেখছে, দেখার পরে আপু তো বুঝতে পারি না যে আপুর শত্রু হবে, সে আপুর ক্ষতি করবে। আপুর সাথে এসে কথা বলছে, আপু তো সরল মনে সব কিছুই বলছে যে এই করিস, আমি এইভাবে রুগীদের সাহায্য সহযোগিতা করি। পরে উনি সে পজিটিভটা নেগেটিভভাবে সে ফলাও করছে। টিভি চ্যানেল আসছিল আপু নিউজ করার জন্য, এখানে প্রত্যেকটা রুগী যাদের কাছে টিভি চ্যানেল গেছে প্রত্যেকজন আপুকে পজিটিভ রিভিউ দিছে, বলছে আপু ভালো। কিন্তু যে নিউজটা হয়েছে সেখানে কিন্তু আপুর কোনো পজিটিভই দেখাচ্ছে না, সব কটা এডিট করা কাটা নিউজ দিচ্ছে, কিন্তু কাটা না। এ টু জেড যদি একটা রুগীর লোকের কাছে আপনি জিজ্ঞাসা করেন সে কিন্তু পজিটিভই নিউজ দিচ্ছে, কিন্তু নিউজটা হয়েছে পজিটিভ কিছু না, নেগেটিভ একটা। কিন্তু এই মানবিকতার গল্পের মাঝেই হঠাৎ আসে একটি অভিযোগ। শাহিনা খান নামের এক ব্রিটিশ প্রবাসী বাংলাদেশি নারী অভিযোগ করেন পঙ্গু হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুমি আক্তার তার থেকে 15,000 টাকা আত্মসাৎ করেছেন। 13,000 টাকা ছিল, ওই 13,000 টাকা আমি ওর কাছে দিছি। টাকাটা সে নেওয়ার পরে 1,000 টাকা দিয়ে ডাক্তারদেরকে সে ওই যে বিরিয়ানি খাওয়াইছেন, বাকি 12,000 ওর কাছে ছিল। ওই টাকাটা কি করছে আমি জানি। ইভেন সে প্রতি মাসে তার বিকাশ অ্যাকাউন্ট ক্লোজ করে নতুন নতুন অ্যাকাউন্ট খুলে। অভিযোগের সত্যতা যাচাই করতে আমরা যোগাযোগ করি পঙ্গু হাসপাতালের সমাজ কল্যাণ বিভাগে। সেখান থেকে জানানো হয় শাহিনা আক্তার খান মৌখিকভাবে কিছু অভিযোগ করলেও অর্থ আত্মসাতের বিষয়ে কোনো অভিযোগ করেননি। পঙ্গু হসপিটালের সমাজ কল্যাণ বিভাগের আপনি দায়িত্বে আছেন? জি জি। আপনাদের হসপিটালের সুমি আক্তার নার্স, ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল। শাহিনা আক্তার উনি আপনাদের এখানে, আমাদের কাছে যতটুকু তথ্য, শাহিনা খান আপনাদের এখানে অভিযোগ নিয়ে গেছিল। ওই অভিযোগটা আসলে কি ছিল একটু জানার জন্য। অভিযোগ ছিল যে একজন অজ্ঞাত রোগী, জি, ওই মানে উনি ভিডিও করছে, পরে মারা গেছে, কিন্তু সে পরে ভিডিওতে মেনশন করেনি যে মারা গেছে। আচ্ছা, আর টাকা পয়সার যে বিষয়টা আমাদের এখানে আসছে, যে আপনাদের যে নার্স, সিনিয়র স্টাফ নার্স সুমি আক্তার, ওনাকে 15,000 টাকা দেওয়া হয়েছে এবং এই টাকাটা উনি আত্মসাৎ করেছেন। এই অভিযোগটা উনি আপনাদের এখানে দিয়েছিল কিনা? বলছে যে 45 না 15,000 টাকা আমার কাছে ছিল, সুমি আমার কাছ থেকে নিতে চাইছে, কিন্তু আমি ওকে দেইনি। ওনার স্টেটমেন্ট তো এরকম ছিল। আমাদের এখানে তো উনি বলছে সুমি আমার থেকে কোনো টাকা নেই। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলি অভিযোগকারীর প্রবাসী নারী শাহিনা খানের সাথে। প্রশ্ন ছিল, যদি অর্থ আত্মসাতের অভিযোগ থেকে থাকে তবে সমাজ কল্যাণ বিভাগে কেন সে বিষয়টি উল্লেখ করা হয়নি। এদিকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে শাহিনা খান দাবি করেন তিনি একজন আয়াকে 2,000 টাকা দিয়ে অজ্ঞাত রোগীকে গোসল করিয়েছেন। তবে শেরেবাংলানগর থানায় করা সাধারণ ডায়েরিতে শাহিনা খান উল্লেখ করেন সুমিকে দেয়া টাকা থেকেই অজ্ঞাত ব্যক্তিকে গোসল করানো হয়েছে। প্রবাসী নারীর বক্তব্য ও সাধারণ ডায়েরির তথ্যের মধ্যে স্পষ্ট অসঙ্গতি দেখা যায়। বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এখানে হলো আপনি বলছেন যে 2,000 টাকা দিয়ে আপনি নিজে দিয়ে আয়াকে দিচ্ছেন, দিয়ে ওই যে রোগী যে ছিল অজ্ঞাত তাকে গোসল করাইছেন, তাই তো? হ্যাঁ, ওই যে ওই ভিডিওটা দিলাম আপনাকে। এখন জিডির কাগজে দেখলাম আবার আপনি বলছেন যে 15,000 টাকা দিচ্ছেন, ওইখান থেকে 2,000 টাকা দিয়ে সুমি ওইটাই মানে হয়তো জিনিসটা ওনারা বুঝে নেয়। 15,000 টাকাটা কি 2,000 দিয়ে ওনাকে গোসল করানো, 13,000 এর মধ্যে 1,000 দিয়ে ডাক্তার দেখাইছে, যে ডাক্তার দিকে বিরিয়ানি খাওয়াইছে, আর ওই যে 12,000 টাকা পকেটে ঢুকছে। আমি আপনাকে বলি, 15,000 থেকে 2,000 দিয়ে যদি গোসল করায় আর 1,000 দিয়ে যদি বিরিয়ানি খায় তাহলে থাকতেছে কত? 12,000। কিন্তু আপনি তো জিডির কাগজে উল্লেখ করছেন 13,000 টাকা। ওইটা মনে হয় ভুলে আমি বলে ফেলছি, কারণ বাংলা আমার একটু পেশ কম হয় তো। আচ্ছা, না আমরা জানার জন্য কি দুইটা বিষয় তো সাংঘর্ষিক হয়ে যায় আমাদের, মানে হ্যাঁ, না ভাইয়া হয়েছে কেউ যাবে বাংলার বিষয়টা না দেখছেন। আমি ওটা আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করে আমি মানে কি করে আমরা 13,000 12,000 বা ওরকম 13,000 বলে ফেলছি, বুঝছেন? মানে 15,000 কিন্তু লিখছে, বুঝছেন? আচ্ছা, আরেকটা বিষয় হলো ওই যে আরেকটা কাগজ দেখলাম আমরা হসপিটালের যে ম্যানেজমেন্ট টিম, এদের বরাবর যে আপনি একটা অভিযোগ দিচ্ছেন লিখিত, ওইখানে শুধুমাত্র উল্লেখ করছেন যে সে মানে সরকারি একটা জবের পাশাপাশি আরেকটা জব করতেছে, যেটা বাংলাদেশের আইন পরিপন্থী। আরেকটা জব বলতে এখানে মানে কোনটাকে মেনশন করছেন? এইটা বলছি আমি, ওই যে বিউ বিজনেস করতেছে ওইটা করে। তারপর আরেকটা জিনিস আপনার আমি বলি। আচ্ছা, আমি আপনাকে একটু মানে অ্যাড করি। ফেসবুক যেটা, এটা কিন্তু এটা একটা জব, কারণ ফেসবুক থেকে ওর কিন্তু একটা আর্নিং আসে, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে একই সাথে
আপনি যখন এই যে হসপিটালে যে জিডিটা অভিযোগটা দিলেন, এটা কি তার এই যে আপনার লেনদেনের পরে না, আপনি যখন টাকা দিয়েছেন তারপরে? হ্যাঁ, তারপরে। আচ্ছা, যদি তারপরে হয় তাহলে তখন এই হসপিটাল কমিটি বরাবর যখন আপনি দরখাস্ত দিলেন বা একটা অভিযোগ দিলেন, ওইখানে টাকার বিষয়ে কোনো অভিযোগ দিলেন না, এই বিষয়টা কেন? না, ওইটা আমি যখন ওইটা তো আমি কোর্টে একজনের কাছ থেকে লিখছি, আমি তো বাংলা লিখতে তো পারি না। তো ওনাকে আমি বলছি, তো উনি বলছে যে এত কিছু এটার মধ্যে লেখা লাগবে না, এটা কি এটা দরখাস্ত, এটার মধ্যে এত কিছু লেখা অভিযোগ, এটার মধ্যে এত কিছু লেখা লাগে না। পরে আপনাকে ডাকবে ওনারা, যখন বোর্ডে ডাকবে তখন আপনি ওনাদের কাছে সব বলবেন, যখন ওনারা একটা কি করবে। কিন্তু আমার তো ডাকে নাই। এদিকে সুমি আক্তারের চাকরি জীবনে এর আগে কখনো এমন কোনো অভিযোগ ছিল কিনা জানতে চাইলে নার্স সুপারভাইজার রেজিয়া জানান, টাকা পয়সা আত্মসাতের, এরপর হচ্ছে এই যে রোগীগুলো আসে এদেরকে ভিডিও করে এর পরবর্তীতে আর খোঁজ খবর নেয় না, বা টাকা দিলে কাউকে আবার পরবর্তী রিটার্ন নিয়ে নেয়, এইরকম অভিযোগগুলো সম্বন্ধে আসলে আপনি কি জানেন? আমি যতটুকু জানি ও তো ভালো কাজ করে। এখন ও বিরুদ্ধে কেন এগুলো আনিত হইলো, এটা আপনারা পর্যালোচনা করেন। আমার এজাম্পশনে আমি যতটুকু জানি, দেখছি, ও মোটামুটি ভালো কাজই করে। আচ্ছা, ঠিক আছে। জি। আচ্ছা, এই যে অভিযোগটা এখন আসছে, এটার আগে মানে পূর্বে তার চাকরিকালীন পূর্বে এর আগে কখনো এই ধরনের অভিযোগ আসছিল কিনা? না 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 না, আর কখনো এই ধরনের অভিযোগ আসলে তো আমার নার্স আমি চিনতাম। জি না। জি। যেহেতু অভিযোগটি অর্থ আত্মসাৎ সংক্রান্ত, তাই আমরা সরাসরি কথা বলি অভিযুক্ত নার্স সুমি আক্তারের সঙ্গে। জানতে চাই অসহায় রোগীদের পেছনে যে অর্থ ব্যয় করা হয় তার উৎস কোথা থেকে আসে। আসলে আমি এগুলো অনেক আগে থেকেই করি, 2016-র পর থেকে। তো আমি তো ঢাকা নার্সিং কলেজ থেকে পাশ করছি, তো যেহেতু আগে থেকেই আমি দেখছি যে ঢাকা মেডিকেলের মতো জায়গায় মানে এই রকম রোগীগুলো সবসময় অবহেলিত, লাঞ্ছিত। সরকারি হাসপাতালে রোগীরা যখন আসে, অনেক ভুক্তভোগী, গ্রাম থেকে মানুষ আসে, বুঝেই না কিভাবে কি করবে, একটা টিকিট কাটতে পারে না। অনেক রোগী কোথায় পরীক্ষা করাবে, কোথায় কি করবে, কোথায় ওষুধ কিনবে, অনেক ভুক্তভোগী। এই জিনিসগুলো আমি ছোটোবেলা থেকেই দেখছি, যেহেতু আমি ঢাকা মেডিকেলের নার্সিং স্টুডেন্ট ছিলাম। তো সেই থেকে আমি চিন্তা ভাবনা করছি যে এক সময় আমি গরিব মানুষদেরকে সাহায্য করব। তো আমি সেই চিন্তা থেকে আমি অনেক দিন যাবতই গরিবদেরকে সাহায্য করি, কিন্তু কখনোই আমার ফেসবুকে এটা আপলোড দেই নাই। 7-8 মাস থেকে আমি এটা আপলোড দিচ্ছিলাম যে অনেক তো আমি একা একা করি, তো এই জিনিসগুলো একটু প্রচার হলে মনে হয় আরও কিছু মানুষ আগায় আসবে। হ্যাঁ, মানে অন্য হসপিটালও তো এরকম নার্স আছে, শুধু পঙ্গুতে আমি একা একা গরিবদেরকে সাহায্য করলাম। যদি অন্যান্য হসপিটালে আমার মতো সুমি তৈরি হয়, মানে এই চিন্তা ভাবনাটা আমার আসছে যে সবাই যেরকম ডিউটির শেষে আমার মতো যেন এরকম প্রত্যেকটা অসহায় মানুষ টাকার জন্য অপারেশন করতে পারে না, অনেক মানুষ আছে টাকার জন্য ওষুধ কিনতে পারে না, পরীক্ষা নিরীক্ষা করতে পারে না, একটা জায়গা চিনে না, একটা ফার্মেসি চিনে না। এই কাজগুলাই আমি জাস্ট করি। আমি শুধু যেই কাজটা করি এইটাই আমার আইডিতে আমি আপলোড দিই। আমি কখনো কিন্তু আমার ভিডিওতে কাউকে কিন্তু বলি না যে আমাকে টাকা দেন বা এরকম না। আর কোনো জায়গার মধ্যে কিন্তু মোবাইল নাম্বার দেওয়াও থাকে না। আর আমাদের হসপিটালের কিছু ইউনিট চিফ আছে, মানে আমাদের হসপিটালের ডক্টররা, মানে পঙ্গু হসপিটালের ডক্টররা অনেক মানবিক। আমি যে কাজগুলো করি এগুলো হচ্ছে আমাদের যে স্যাররা, ইউনিট চিফ, তাদের সহযোগিতা নিয়েই করি। তারাই আমাকে বেশিরভাগ টাকা পয়সা দেয়। আর এই যেগুলো হচ্ছে আমি হাতে যেই টাকাগুলো দেই, আর বেশিরভাগ টাকা তো মানে চ্যারিটেবলের সাথে কাজ করি, আর যেগুলো আমি হাতে কিছু টাকা পয়সা দিই এগুলো আমাকে টুকটাক স্যাররা দেয়। তারপরে কিছু ডোনার আছে, মানে আমার পরিচিত, আমার নিজস্ব লোক, ওই ডোনাররা দেয়। আমার নিজের কিছু মানুষ আছে, আমার নিজের আত্মীয় স্বজন, ওরাও হচ্ছে ডাক্তার, ওরাও আমাকে টাকা পয়সা দেয়। ওই যেই মহিলা আমার নামে অভিযোগ করছে এগুলো ভিত্তিহীন, কারণ ওই মহিলা আমাকে কয়দিন চিনে। ওই মহিলাই তো আমার সাথে দেখা হয়েছে মাত্র একদিন আর পরের দিন। আর সারা জীবন যারা আমাকে চিনে তাদের কোনো অভিযোগ নাই, আমার হসপিটালে আমার কোনো অভিযোগ নাই। সেই মহিলা চিনেই আমাকে 2 দিন, গত মাসের 28 তারিখ আর 29 তারিখ, এই 2 দিন শুধু আমার সাথে পরিচয় হয়েছে। এই 2 দিনেই কি আমি এত খারাপ হয়ে গেলাম? উনি আমাকে চিনে না, ওনাকেও আমি চিনি না পার্সোনালভাবে, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, কোনো দিন ওনাকে আমি গালি দেই নাই। উনি আমার ওয়ার্ডে দেখা করতে আসছে, আমি কিন্তু ওনার কাছে যাই নাই। উনি আমার ওয়ার্ডে আসছিল আমার সাথে দেখা করার জন্য। আমি একটা রুগীকে ভর্তি করাইছি, সেই সুবাদে ওনার সাথে আমার পরিচয়। পরে উনি আমাকে ডোনেশন করতে চাইছে, কিন্তু আমি ওনার ডোনেশন নেই নাই। কিন্তু এখন উনি বলতেছে যে ওনার কাছ থেকে আমি টাকা নিয়েছি, তো উনি প্রমাণ দেখাক। আর আমি যদি ওনার কাছ থেকে টাকা নেই তাহলে সর্বপ্রথম তো ওনার আমার পরিচালকের কাছে দরখাস্ত দেওয়া উচিত ছিল। আমার পরিচালকই তো আমাকে বিচার করবে, কারণ আমি আমার পরিচালকের আন্ডারে। সাংবাদিকের কাছে গিয়ে তো বলার কোনো প্রয়োজন ছিল না যে আমি তার কাছ থেকে 13,000 টাকা নিছি। এটা আমার পরিচালকই আমাকে ডাইকে এটা সমাধান করতে পারতো, বা আমি টাকা নিলে সেটা ফেরত দেওয়াইতে পারতো। সে আমার হসপিটালে অভিযোগ দিছে একটা, আর সাংবাদিকের গিয়ে অভিযোগ দিছে আরেকটা। প্রথম যখন সে 28 তারিখে আমার সাথে তার পরিচয়, 29 তারিখে সে আমার হসপিটালে অভিযোগ দিছে আমি ভিউ ব্যবসায়ী। কিন্তু সে পরে গিয়ে আবার সাংবাদিকের কাছে গিয়ে আবার মানে
বলছে যে আমি তার কাছ থেকে 13,000 টাকা নিছি। তো 13,000 টাকা সে দেখাক যে কোনভাবে আমি টাকাটা উনি আমি বলতে চাচ্ছি যে কিভাবে আমি টাকাটা ওনাকে কোন সোর্সে সে দিল, তার কাছে কি একটা প্রমাণও নাই? সে তো এমনিতেই আমাকে টাকা দেয় নাই। আমি শুধু এই সত্যটা উন্মোচিত করতে চাই, কারণ আমি মানুষকে, আমার জীবনে আমি অনেক মানুষকে সহযোগিতা করছি, আমার হসপিটালের সবাই জানে। আপনি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করতে পারবেন। আজকে গরিব মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে, আমি এটা একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমি এই কাজগুলো করব। আজকে এই কাজ করতে গিয়ে আমি আজকে জাতির কাছে চোর হয়ে গেছি। আর RTV পুরাটাই মিথ্যা একটা সংবাদ প্রচার করছে। আমি কখনোই RTVর কাছে এটা আশা করি নাই, কারণ আমার রুগীরা এক ধরনের বয়ান দিছে, উনি কিন্তু সত্যটা ইচ্ছা করলে প্রচার করতে পারতো। এতে ওনার সাংবাদিকতার আরো ভালো কিছু প্রকাশ পাইতো। উনি যেই প্রচারটা করছে এতে কিন্তু অন্য নার্সরা ভয় পাবে, এসব কাজ আর করবে না। এই যে অনুপ্রেরণা কিন্তু চলে গেছে। কোনো নার্সই আর কোনো গরিব মানুষকে সাহায্য করতে যাবে না, কারণ উনি সেই পথটাই সৃষ্টি করছে। উনি যদি আমার রুগীরা সত্যকে যদি সত্য তুলে ধরতো, আজকে অনেক নার্স অনুপ্রাণিত হয়ে গরিবদের পাশে দাঁড়াইতো। আমিও আর কোনো দিন হয়তো দাঁড়াইতে পারবো না, কারণ আমাকে তো থামায় দেওয়া হলো। আজকে একটা মিথ্যা সংবাদ প্রচার করলো RTV, পুরাটাই মিথ্যা। আপনি জাস্টিফিকেশন করেন, যাচাই করেন, আমার পরিচালকের সাথে কথা বলেন, আমার ম্যাট্রনের সাথে কথা বলেন, আমার সমস্ত কলিগদের সাথে কথা বলেন, রুগীদের সাথে কথা বলেন। সিঙ্গেল কোনো রুগী আমার সম্পর্কে খারাপ বলতে পারবে না। বাস্তবতা অনেক কঠিন, কিন্তু দূর থেকে একটা মহিলা একদিনের অভিযোগ, আমাকে চিনে না, সিলেটের মহিলা, তার সাথে আমার কোনো লেনদেন কিচ্ছু নাই, কোনো প্রমাণ করতে পারবে না। আজকে আমাকে কতটা হয়রানি করা হচ্ছে শুধু ভালো কাজ করতে গিয়ে। আর RTV মিথ্যা সংবাদ প্রচার করছে, আমি এটা প্রমাণ করে দিব। মানবিক সেবার এই অধ্যায়ে সত্য মিথ্যার অনুসন্ধান চলমান। তবে একটি বিষয় স্পষ্ট, একজন মানুষের বিরুদ্ধে অভিযোগের আগে যেমন নিরপেক্ষ তদন্ত জরুরি, তেমনি দীর্ঘদিনের নিঃস্বার্থ সেবাও অস্বীকার করা যায় না।